যেই যে খাতে কমানো যায় ওই ওই খাতে কমিয়ে আমরা একটা প্যাকেজ ঘোষণা করতে চাই, যেটা জনগণের জন্য সহজতর হয়। আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, হজের 3টা পার্ট প্যাকেজের: বিমান, মক্কা এবং মদিনায় আবাসন, 3 নম্বর সৌদি গভর্নমেন্টকে আমাদের একটা টাকা দিতে হয়, এটা 1,30,000 টাকার মতো। পিসে ফি আছে, এই আছে, সে আছে। তো এগুলো মিলিয়ে একটা বড় অ্যামাউন্ট হয়। সৌদি গভর্নমেন্টটা তো আমরা কমাতে পারবো না, ওনারা ABCD জোন ভাগ করে রাখে। এতে নিলে এত, বিতে নিলে এত, সিতে নিলে, আমরা ওখানে মাঝামাঝি করে নিই। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশ বিমান আহ, এখন জেদ্দা ঢাকা ওনারা টিকিট নিচ্ছেন 81,000, কিন্তু হজ আসলে এটা গত বছর হয়ে গেছে 1,94,800 টাকা। আমরা ওনাদের সাথে বসছিলাম, কেন আপনারা ডাবল করে দেন, ডাবলের চাইতে বেশি করে দেন কেন? ওনারা বললেন যে হজের ফ্লাইটগুলো ডেডিকেটেড ফ্লাইট, এই ফ্লাইটগুলো পথে কোনো ট্রানজিশন করতে পারে না। যাওয়ার সময় আমরা প্যাসেঞ্জার নিয়ে যাই, আসার সময় আমরা খালি আসি। খালি আনতে আমরা বাধ্য, কোনো যাত্রী আনতে পারি না, ফলে আমাদের ফুয়েল কস্ট যায়। এই জন্য আমরা ডবল করি। আমাদের কথা হচ্ছে ডাবল করলেও 1,94,800 টাকা হয় না। আর আসার সময়, যাওয়ার সময় ফুল বিমান হাজি নিয়ে যাচ্ছেন, আসার সময় হাজি থাকে না, ফলে বিমান যখন হালকা হয় ফুয়েল চার্জও কমে যায়। আর ইনফ্লাইট ক্যাটারিং, এই যে নাস্তা পানি দেয়, আসার সময় তো কারো তো নাস্তা পানি দিতে হচ্ছে না, ফলে এখানেও রেট কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারা আমার সাথে বসছিলেন, কথা বলেছি, তারা নীতিগতভাবে রাজি হয়েছেন কমাবেন। কত কমাবেন সেটা কোনো ঘোষণা দেন না, ওনার টেকনিক্যালি এগুলো পরীক্ষা করবেন। ওনাদের কাছে জানতে চেয়েছি 5,000 টাকা এনবিআরকে দিতে হয়। আমরা এবার চিন্তা করছি এনবিআরকে আমরা অনুরোধ করে এই 5,000 টাকা মকুব করে দেবো। তো বিমান ভাড়া যদি আমরা একটা অংশ কমাতে পারি, কত অংশ কমাবো এটা ওনারা বলেন নাই, এটা যদি আমরা কমাতে পারি 5,000 টাকা যে এদিকে সাশ্রয় হয়। আর আমি এই আগামী সপ্তাহে সৌদি আরব যাচ্ছি, আমার সাথে হজ মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওখানেও আমরা নানা প্রসঙ্গ নিয়ে তুলব কথাবার্তা, আমাদের পারস্পরিক সহযোগিতার কথা তুলব। এবং মক্কা মদিনায় যে সমস্ত জায়গায় বাংলাদেশ সরকার এই ঘর ভাড়া করে, ওখানেও আমরা ভিজিট করব। একটু মনে করেন 200 মিটার দূরে যদি হয়, আমরা যারা একটু কম পাই ওখানে নেব। 2টা প্যাকেজ করার ইচ্ছে আছে। একটা হচ্ছে 1.5 কিলোমিটার ফ্রম দ্য হোলি কাবা, মিসফাল্লা থেকে কাবা শরীফ, এটা একটা প্যাকেজ। এর আশেপাশেও যদি ঘর নিয়ে একটু কম করতে পারি। বড় ঘর গতবার 2,500 করে হাজি থাকতো, এরকম বড় বাড়ি নিছে। বাড়ি একটু ছোট নিলে রেট একটু কমে, দেখি না বাড়ি ছোট নিই, 500-1,000 করে থাকে, এরকম যদি ঘর বাড়ান তাহলে কমে যাবে। আর যে পয়েন্টে নিই, পয়েন্ট থেকে একটু এদিকে আনলে আর একটু কমে যাবে। আর ওখান থেকে যদি আমরা 2.5 কিলোমিটার দূরে আজিজিয়া, তাইসিরিয়া, শারে খলিলের ওই মাথায় যদি নিই, এটা ভাড়া আরো কমে যাবে। ফলে আমরা 2টা প্যাকেজ ঘোষণা করতে পারবো, 2টাতেই কমবে। যারা একটু দূরে থাকবেন, ট্রান্সপোর্টেশন থাকবে, 5 ওয়াক্ত নামাজ তারা গাড়ি দিয়ে মিসফালে এনে দেয়, মিসফালের পরে তো গাড়ি ঢুকতে দেয় না, ওটা হেঁটে যেতে হবে। তো ট্রান্সপোর্টেশন ফেসিলিটি যদি দিতে পারি তাহলে এটা দূরে হলে এটা আরও কমে যাবে। আর এই প্যাকেজটাও আমরা কমাবো। তো এই নিয়ে কাজ করছি। আজকে আমি মাননীয় চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলছি, ওনার নলেজে দিয়ে আসছি। এবং বাংলাদেশ বিমান আশা করি আগের মতো করে বেশি ভাড়া জনগণের উপর ছাপিয়ে দিতে পারবে না। আমরা অক্টোবরে প্যাকেজ ঘোষণা করি, আমরা আসবো অক্টোবরের 7 তারিখ আমরা আসবো ওই মাসেই। আর ইতিমধ্যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার সব নিউ ইয়র্ক যাচ্ছেন, এখন এর আগে তার বসা সম্ভব না, সময় নেই। তো উনিও আসুক, আমরাও সৌদি আরবে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে দেখে আসি।
বিভিন্ন কোম্পানির সাথে আমরা আলাপ করব, কম রেটে, রেট কম, ফ্যাসিলিটিস ভালো, এই ঘরগুলো আমরা পছন্দ করি। আর ফেসবুকে একটা স্ট্যাটাস ঘুরতেছে আমার ছবি টবি দিয়ে, যে 70,000 টাকায় ওমরা, 3 লক্ষ টাকায় হজ। এগুলো মিথ্যা, এ জাতীয় কথা আমরা কোনোদিন বলিনি। এগুলো এক শ্রেণীর লোক ফেসবুকে দিয়ে আনন্দ পায়, এগুলো মিথ্যে। আর মানুষের একটা ধারণা আছে যে আমরা হাজিদের টাকা দিয়ে মন্ত্রণালয়ের লোকেরা বিরাট বহর সৌদি আরবে যায়, এই ধারণাটা সত্য না। মন্ত্রণালয় হাজিদের নিয়ে কোনো ব্যবসা করে না, 1 টাকাও আমরা ব্যবসা করি, এজেন্সিরা করে। এজেন্সি তো বিজনেস এটাই, হাজিদের নেবে, তারা ওখানে সুযোগ সুবিধা দেবে, বিভিন্ন প্যাকেজ তারা ঘোষণা করে, আমাদের স্ট্যান্ডার্ড রেখে তারা, অনেকে হিলটনে থাকে, ক্লক মক্কা টাওয়ারে থাকে, ওখানে তো রেট বেশি, এটা দূরে রাখলে রেট কম। ইন্দোনেশিয়া কম, মালয়েশিয়া কম, আজিজিয়া থাকে, অনেক দূরে থাকে, এই জন্য তাদের কম, তারা নিজে রান্না করে খায়। আমরা 35,000 টাকা করে নিতাম, বাংলাদেশে থাকতে, হাজিরা আশকোনা হজ ক্যাম্পে থাকতে আমরা ফেরত দিতাম। এবার আমরা ওই 35,000 টাকা কোনো জব করবো না, 35,000 টাকা লেস হবে, 5,000 টাকা এনবিআর থেকে লেস হবে, তাহলে 40 গেল। আমরা যদি বিমান ভাড়া কমায় আনতে পারি, আরেকটা গেল। সৌদি আরবের ঘর ভাড়া নেওয়ার সময় ওখানে যদি কম্পিটিটিভ উনিও রেট দেবেন, উনিও রেট দেবেন, উনিও রেট দেবেন, যার সাথে আমরা কম করতে পারি, ওনার সাথে জানুয়ারিতে আমরা চুক্তি করব। নভেম্বরের 30 পর্যন্ত আমরা অনলাইনে প্রাক নিবন্ধন শেষ করে ফেলব, অক্টোবরে আমরা প্যাকেজ ঘোষণা করব, জানুয়ারিতে আমরা চুক্তি করব। আর চাঁদ দেখার সাপেক্ষে 5ই জুন হজ অনুষ্ঠিত হবে। আমরা এগুলো মনিটর করব। আর 1 কোটি টাকার ওষুধ নেই, 200 জন ডাক্তার নেই, ডাক্তার নার্স ব্রাদার মিলে 200 জন, এগুলো আমরা হাজিদেরকে ফ্রি সার্ভিস দিই। এটা এক প্রকার সাবসিডি বলতে পারে, সরকারের পক্ষ থেকে হাজিদেরকে আমরা 1 কোটি টাকার ওষুধ দিই। আর আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করে। সৌদি গভর্নমেন্টের সাথেও আমাদের কয়েকটা চুক্তি আছে, অবস্থা যদি বেশি খারাপ হয়, হার্টে যদি স্ট্যান্ড বসাতে হয়, বাইপাস করতে হয়, এগুলোর জন্য স্পেশালাইজড হসপিটাল আছে। মানুষ লাগে, আমাদেরকে বিরাট গরিব যেতে মন্ত্রণালয়ের খরচে যায়, এগুলো হাজিদের টাকায় নয়। বরঞ্চ 2023 সালে আমরা 23,000 থেকে 60,000 টাকা পর্যন্ত হাজিদের ফেরত দিছি। ঘর ভাড়া কম, টাকা উদ্বৃত্ত রয়ে গেছে, এগুলো আমরা ফেরত দিছি। অর্থাৎ হাজিদের সেবার জন্য ধর্ম মন্ত্রণালয় নিবেদিত। আগামী দিনে এটাকে আরো স্বচ্ছন্দ করার জন্য রেট কমিয়ে আমরা চেষ্টা করছি। এবং অতিরিক্ত ম্যান পাওয়ার আমরা নেব না। ম্যান পাওয়ার এটা যৌক্তিক সংখ্যক ম্যান পাওয়ার লাগে, জনবল লাগে। কেন লাগে? হাজিরা হারিয়ে যায়, এটা খুঁজে বের করা, অসুস্থ হয় মাঠে পড়ে তাকে পিক আপ করা, গুরুতর অসুস্থ হলে তাকে হসপিটালে পাঠানো। অনেক টাকা হারিয়ে ফেলে, আমরা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে তাদের আবার টাকা দিই। এই কাজগুলো করতে আমাদের অনেক লোক লাগে। অতিরিক্ত লোক আমরা এবার কমিয়ে ফেলবো, একেবারে নেব না এমন নয়, এটা কমিয়ে ফেলবো সহনীয় পর্যায়ে। প্রতি 46 জনে আমরা এক একজন করে হজ মুআল্লিম নিয়োগ দিচ্ছি। নিয়োগ এখন দিনে ঘোষণা দিছি, বিজ্ঞপ্তি দিছি। কারণ একটা গাড়িতে 46 সিট থাকে, বা 41 থাকে, 46 থাকে, একটা গাড়ির জন্য একজন মুআল্লিম। মুআল্লিম কারা? যারা মাঠ পর্যায়ে আমাদের জন্য হাজি সংগ্রহ করবে, তারা যদি আমাদের জন্য 40 জন 41 জন হাজি জোগাড় করতে পারে, উনি মুআল্লিম হবেন। শর্ত আছে যে উনি আগে হজ করেছেন এমন হতে হবে, এবং ওনাকে হজের নিয়ম কানুন সম্পর্কে ওনার একটা মোটামুটি ধারণা থাকতে হবে। এরকম লোককে আমরা মুআল্লিম হিসেবে নেব। দীর্ঘ 16 বছরের একটা কাঠামো আমরা পেয়েছি। তো এটা একদিনে সব কিছু করা যায় না, এটা সময় লাগে। তা আমরা আস্তে আস্তে এগোচ্ছি। ইসলামিক ফাউন্ডেশনকে আমরা প্রাণবন্ত করার চেষ্টা চালাচ্ছি। আমার অধীনে ওয়াকফ প্রশাসন আছে, আমরা নতুন ওয়াকফ প্রশাসক নিয়োগ দিয়েছি। তারপরে
এই ইসলামিক ফাউন্ডেশনও আমরা একজন ডিজি জন্য কাজ করছি। তো মোটামুটি ওই অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজানোর কাজ করছে, এটা কঠিন। তারপর আমরা এগোচ্ছি, আমরা আশাবাদী আমাদের সময় যতটুকু আছে এর ভিতরে আমরা এই মন্ত্রণালয়কে এবং ইসলামিক ফাউন্ডেশন ও প্রশাসনকে একটা নতুন মাত্রা দিতে পারবো বলে আমরা আশা করছি। স্পেসিফিক্যালি যদি আপনি আমার বলতে পারেন যে অমুক মসজিদ জবরদস্ত করে খাচ্ছে, তাহলে এটা আমাদের জন্য সুবিধা, অ্যাকশন নিতে সুবিধা। আর যদি আপনি ইন জেনারেল বলেন, তাহলে আমরা এখন ওয়াকফ নতুন প্রশাসক দিছি, উনি এগুলো দেখবেন এবং ওয়াকফ প্রশাসনে হয়রানির অথবা দুর্নীতির একটা অভিযোগও মানুষের কাছ থেকে আমরা শুনতাম, এগুলো আগামী দিনে ইনশাল্লাহ কমে যাবে। আমরা এটাকে একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসব। আর মুফতি ইউসুফ সুলতান সাহেব আমার সাথে দেখা করেছেন, উনি আমাকে বলছেন যে আমরা একটা লজিস্টিক সাপোর্ট দেবো, আমাদের কোনো টাকা দিতে হবে না। আমরা বাংলাদেশের কোথাও কোথাও অক্ষ সম্পত্তি ব্যাহাত হয়ে গেছে, এর একটা তথ্য আমরা মন্ত্রণালয়কে দেব ফ্রি অফ কস্ট। আমরা খুব খুশি হয়েছি। এখন নতুন প্রশাসক যোগ দিলে ইউসুফ সুলতান সাহেবের লোকদের সাথে আমরা যোগাযোগ করে এটাকে একটা ডাটাবেস করতে চাই এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়দের মাধ্যমে বহু সম্পত্তি আমাদের অনেকে হাইড করে রাখছে, দলিল একটা আছে, এটা দেখাচ্ছে না। মনে করেন একজনের দাদা জমিটা দিয়ে গেছে, এটা নাতিরা লুকিয়ে ফেলছে। এগুলো তো কঠিন আছে, তারপরেও আমরা আশা করছি যে বেশ কিছু মসজিদ আমরা ওয়াকফের আওতায় আনতে পারবো এবং এগুলোকে সুষ্ঠু পরিচালনার পদক্ষেপ নিতে পারবো। ইসলামিক ফাউন্ডেশন একটা স্থবির অবস্থা হয়ে গেছে, 4টা প্রকাশনা বিভাগ আছে, এই বিভাগ থেকে কোনো বইপত্র বের হচ্ছে না। তো আমরা একটা নতুন ডিজি দিতে চাচ্ছি, এই ডিজি যোগদান করলেই আশা করা যাচ্ছে যে ইসলাম ফাউন্ডেশনের শৃঙ্খলা ফিরে আসবে এবং আগের মতো বই পুস্তক বের হবে, গবেষণাদের কাজ করে, এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদের সাথে বসেছি, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বসেছেন এবং ঢাকেশ্বরী মন্দিরেও আমরা মিটিং করেছি। রাজশাহীতে গত সপ্তাহে আমি শ্রী শ্রী গৌরাঙ্গদেব মন্দিরে গেছি, 400 প্যাকেট খাবার দুস্থদের মাঝে বিতরণ করছে। মুসলমানদের এলাকায় হয়ে গেছে, মুসলমানদেরকে আমরা দিচ্ছি। তো আমরা আজকেও আমি সকালবেলা 64টা জেলার ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, ডিএসি ওনাদের সাথে জুমের বৈঠক করেছি, যাতে করে আগামী আসন্ন দুর্গাপূজা যথেষ্ট ভাব গাম্ভীর্যের সাথে যাতে সনাতন ধর্মীরা পালন করতে পারে। এবং মাজার আক্রমণ হচ্ছে, এটা যাতে তারা চেক দিতে পারেন। মাঠ পর্যায়ে বিবরণীও শুনলাম, প্রতিবেদনও শুনলাম, তাদেরকে আমরা যথাযথ নির্দেশনাও দিয়েছি যাতে করে এই ধর্মীয় স্থাপনায় কোনো ধরনের হামলা, আইন যাতে কেউ হাতে নিতে না পারে। অভিযোগ থাকতে পারে, এই অভিযোগ সেই অভিযোগ থাকতে পারে। তো অভিযোগের জন্য আইন শৃঙ্খলাকারী বাহিনী আছে, প্রশাসন আছেন, আইন তো হাতে নেওয়া যাবে না। আমরা এটাই বোঝাতে চাচ্ছি। চাঁদদেখা কমিটিকে আমরা পুনর্গঠিত করব। ওখানে দেখি আরো ইসলামিক স্কলার আমরা নেব। আধুনিক প্রযুক্তি ব্যবহারকে আরো কার্যকরভাবে যদি আমরা সংযুক্ত করতে পারি, আশা করি চাঁদদেখা কমিটি নিয়ে যেই কথাগুলো বাজারে প্রচলিত আছে, অথবা আমরা দেরিতে রেজাল্ট দিই এটাও বলে, উত্তরবঙ্গের আকাশগুলো অন্য এলাকার তুলনায় পরিষ্কার থাকে। এবং আমরা যে উত্তরবঙ্গের পঞ্চকোট, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট এই সমস্ত এলাকার ডিসিদেরকে যদি আমরা ওয়েল কানেক্টেড রাখি, আশা করি আমরা খুব তাড়াতাড়ি চাঁদদেখার রেজাল্ট দিতে পারব। দেশবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত বিভাগগুলো আছে, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্ট, এই ট্রাস্টগুলো অত্যন্ত ভালোভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে আরও যাতে জনবান্ধব কাজ করতে পারে সে ব্যাপারে আমরা সচেতন আছি
এবং যেখানে ঢেলে সাজানোর প্রয়োজন আমরা এখানে ঢেলে সাজাবো, কোনো কর্মকর্তা যদি পরিবর্তন করা প্রয়োজন সেটাও আমরা করছি। এক কথায় ধর্ম মন্ত্রণালয়কে আমরা একটা ভায়াবল প্রাণবন্ত প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তোলার জন্য বদ্ধপরিকর। এবং আমার মন্ত্রণালয়ে যারা আছেন অনেক অভিজ্ঞ মানুষ আছেন, তাদের অভিজ্ঞতাকে আমি কাজে লাগাতে চাই। তো আমি প্রত্যাশা করি যে দেশের জনগণ আমাদের এই কাজগুলোকে গ্রহণ করবেন, তাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই। আমাদের অনেক পদক্ষেপ ভুলও হতে পারে, তারা যদি ফেসবুকে লেখালেখি না করে সরাসরি আমাকে এসলাহ করেন, এসলাহের তরিকা তো এটা, তিনি যদি আমার সাথে যোগাযোগ করেন, আমার পিএসের সাথে যোগাযোগ করেন, অথবা আমাকে চিঠি লিখে জানান, এটা হবে খায়র জজবা। ফেসবুকে দিলে তো তাহলে তো আর এটা এসলাহের সুযোগ থাকে না। মানুষ যখন নিজের সমালোচনা নিজের চোখে দেখে বিক্ষুব্ধ হওয়া স্বাভাবিক, মন খারাপ হওয়া স্বাভাবিক। তো এতে করে পাবলিককে উনি জানাচ্ছেন কেন? উনি যদি আমার খায়র হন, আমার মন্ত্রণালয়ের কল্যাণকামী হন, তাহলে আমাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে উনি বলবেন ফেসবুকে দিয়ে দিলে কি হয়, এগুলো সম্পর্ক নষ্ট হয়, মানুষের মাঝে ভুল বার্তা যায়, এগুলো মানুষ করবেই। আমরা আমাদের কাজ করে যাব, আমরা আমাদের কাজ শান্তিপূর্ণভাবে করে যাব। মানুষ ভালো বলুক আর খারাপ বলুক, ফেক আইডি করাটা শুধু থাকার কারণে অনেকে ফেক আইডি ইউজ করে আলাদা কথা। তো জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাই, পরামর্শ চাই। আমাদের ভুলভ্রান্তিগুলো আমাদের ধরিয়ে দিলেই আমরা খুব কৃতার্থ হব। আরও যদি ওনারা পরামর্শ দিতে চান আমাদের কি কি করতে হবে, সেটাও আমরা করতে প্রস্তুত।